স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। ঢাকায় নেমেই শিকদার গ্রুপের এমডি রণ হক গ্রেপ্তার। হত্যা চেষ্টা মামলায় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর টিকাটুলিতে যুবকের 5 টুকরো মরদেহ উদ্ধারে ওয়ারী থানায় হত্যা মামলা। গ্রেপ্তার নারী একমাত্র আসামি। ডায়াবেটিক রোগীদের করোনার টিকা নিতে বাধা নেই, নিয়ন্ত্রণে থাকতে হবে ব্লাড সুগার। ভ্যাকসিন নিশ্চিত হলে কমবে মৃত্যুহার। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। আমদানির 1 মাস পরেও নিয়ন্ত্রণে নেই বাজার। এবং ঢাকা টেস্টের প্রথম ইনিংসে 409 রানে অল আউট উইন্ডিজ। রাহি ও তাইজুলের 4 উইকেট শিকার। সংবাদ দুপুরের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। হত্যা চেষ্টা মামলায় শিকদার গ্রুপের এমডি রণ হক শিকদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাবা শিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক শিকদারের মৃত্যুর কারণে সকালে ঢাকায় ফেরেন রণ হক শিকদার। শাহজালাল বিমানবন্দরে নামার পরপরই তাকে গ্রেপ্তার করে ডিএমপির গুলশান বিভাগের ডিবি। এক্সিম ব্যাংকের 2 কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে শিকদার গ্রুপ অফ কোম্পানির এমডি রণ হক শিকদার ও তার ভাই দীপু হক শিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় গেল বছরের 19 মে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। মামলার আসামি হওয়ার পর থেকেই পলাতক ছিলেন রণ হক শিকদার। ইমিগ্রেশন থেকে আমাদের হেফাজতে আছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে আমরা এসে পাঠাই দেবো, কোর্টে পাঠাই দেবো। বিষয়টা তো আমাদের একটা মামলার আসামি ছিল, জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা প্রথমে পাইনি, তাকে বিদেশে চলে গেছিল। শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণ হক শিকদারকে দুপুরে সিএমএম কোর্টে নেয়ার কথা রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান, যাব তার কাছে। আরাফাত, রণ হক শিকদারকে ঠিক কখন আদালতে তোলা হতে পারে এবং তার মামলার বিষয়ে পুলিশ বিস্তারিত কি তথ্য জানিয়েছে? আপনি জানেন যে ডিএমপির গোয়েন্দা বিভাগ অর্থাৎ ডিবির গুলশান বিভাগের একটি দল সকালবেলা বিমানবন্দর থেকে ওনাকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পরে আমরা ডিবির গুলশান বিভাগের ডিসি এবং এডিসির সাথে কথা বলার সুযোগ হয়েছে। ওনারা যেটা বলতে চেয়েছেন যে পুরনো যে মামলা আছে যে সেই মামলার ওনাকে গ্রেফতার দেখানো হবে। তবে আরেকটি বিষয় ওনারা আমাদের জানিয়েছেন যে যেহেতু রণ হক শিকদার এবং তার ভাই দীপু হক শিকদার দুজনই করোনার আক্রান্ত হয়ে বিদেশে চিকিৎসার জন্য গেছেন এবং তারা ওইখান থেকে আসার পর শুধু রণ হক শিকদারই ফিরে এসেছেন আজকে সকালে। তো সেই কারণে যে অসুস্থতার কারণে হয়তো তাদের রিমান্ডের আবেদন নাও করা হতে পারে, এইরকম আমরা বিষয়টা জেনেছি। তবে আপনি জানেন যে আজ শুক্রবার হওয়ার কারণে 2টার পরে সিএমএম আদালত বসার কথা, অর্থাৎ 3টা কাছাকাছি সময় হয়তো ওনাকে এখানে আনা হতে পারে এবং পরবর্তীতে রিমান্ড চাইবে কি চাইবে না বা কতদিনের রিমান্ড হবে সেই বিষয়টা আদালতে উঠানোর পরে আমরা বলতে পারবো। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে এখানে যখন আমরা এসেছি তখন স্বরাষ্ট্রমন্ত্রীও একটা জায়গায় আমরা কথা বলার খবর পেয়েছি ওইখানে, এবং পুলিশও আমাদের জানিয়েছেন যে স্বাভাবিক নিয়মে অন্যান্য আসামিদের মামলা যেভাবে পরিচালিত হয় সেভাবেই এই মামলাটি পরিচালিত হবে, এটাতে বিশেষ কোনো গুরুত্ব দেওয়ার কথা আমরা জানি না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে গত 7 মে রণ হক শিকদার এবং দীপু হক শিকদার এক্সিম ব্যাংকের একটি মামলার বিষয়ে যখন ওনারা এক্সিম ব্যাংকের একটি ম্যানেজমেন্টকে যখন জানাচ্ছিলেন তখন ওনাদের একটি অ্যাপয়েন্টমেন্টে আটকে রেখে অস্ত্র মুখে ওনাদের হত্যা চেষ্টার মামলা হয়েছিল। সেই মামলাটি অবশ্য আরও কিছুদিন পরে অর্থাৎ 9 মেতে এই মামলাটি হয় এবং সেই মামলা যখন হয় সেই মামলার পর থেকে ওনারা করোনাকালীন সময় আমরা যতটুকু জেনেছি বিভিন্ন পত্রপত্রিকায় করোনাকালীন সময় ওনারা বিশেষ বিমানে চার্টার করে বাংলাদেশ থেকে বিদেশে চলে যান। তো আজকে উনি এখানে ফিরে এলেন।
আর আরেকটি বিষয় এখানে বলা রাখে যে যে ওই মামলার যে তথ্য বিবরণী, সেই তথ্য বিবরণীতে আমরা যতটুকু জেনেছি যে নারায়ণগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানের 500 কোটি টাকার একটি লোনের বিষয়ে কথা বলার ছিল, কিন্তু সেই লোনের বিষয় যখন দেওয়া হচ্ছিল, যে বন্ধকি সম্পত্তি দেওয়ার কথা ছিল, সেই বন্ধকি সম্পত্তি মূল যে লোনের অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট থেকে অনেক কম থাকার কারণে সেই সময় এই ঋণটি দিতে চায়নি এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। সেই কারণেই মামলার বিবরণীতে বা বিভিন্ন পত্রপত্রিকা আমরা জেনেছি যে সেই কারণেই কিছুটা ক্ষিপ্ত হয়ে ওই 7ই মের যে ঘটনা, সেই ঘটনার অবতারণ হয় বলে আমরা জানি। গুলশান থানায় এই মামলাটি প্রথমে হওয়ার পরে বিশেষায়িত তদন্তের জন্য পরবর্তীতে গোয়েন্দা বিভাগ অর্থাৎ ডিবিতে স্থানান্তর করা হয় মামলাটি। এখানে এখন আমরা যতটুকু জানি যে ওনাকে 2টার কাছাকাছি সময় বা 2টার পরবর্তী সময় আনা হবে, এবং এইখান থেকে মামলায় উঠানোর পরে আমরা ওনার মামলার পরবর্তী অবস্থা জানতে পারবো, এবং আমরা আশা করছি যে হয়তো 3টার কাছাকাছি সময় ওনাকে এখানে আনা হতে পারে। ঢাকার সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। রাজধানীর টিকাটুলিতে সজীব হাসানের 5 টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে ওয়ারী থানায়। শাহনাজকে একমাত্র আসামি করে মামলা করেছেন সজীবের খালু নজরুল ইসলাম। এই ঘটনায় ওই নারী গ্রেপ্তার আছেন থানায়। পুলিশ জানায় 6 বছর আগে টিকাটুলির KM দাস লেনের একটি বাসায় ভাড়া নেন সজীব ও শাহনাজ। গত মঙ্গলবার স্বামীর সাথে ঝগড়া করে ওই বাসায় ওঠেন শাহনাজ। পরে বৃহস্পতিবার সকালে স্বামীকে ফোন করে সজীবের বাসায় ডাকেন শাহনাজ। পুলিশ গিয়ে ঘরে দেখতে পান শাহনাজকে, আর মেঝেতে পড়ে আছে সজীবের 5 টুকরো মরদেহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে শাহনাজ। নিহত সজীব হাসান সায়দাবাদে একটি বাসের কাউন্টারে কাজ করতেন। ময়মনসিংহে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত AFM ফয়জুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানী শাহবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গফরগাঁওয়ের পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানিয়েছেন, রাতে গোপন খবরের ভিত্তিতে পাগলা থানা পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালায়। পরে শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে পাগলা থানায় নেওয়া হয় ফয়জুল্লাহকে। তাকে ঢাকায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান রাশেদুজ্জামান। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে AFM ফয়জুল্লাহ সহ 3 জনকে আমৃত্যু এবং 5 জনকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। খুলনার শিববাড়ি এলাকায় বাস চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে সোহাগ পরিবহনের ভেতরে ঢুকে চালকের সহকারী মোহাম্মদ সাব্বিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত 12টার দিকে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে খুলনায় আসে। শুক্রবার সকালে বাসটির ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকায় হেলপার সাব্বির বাসের মধ্যেই থেকে যান। গতরাতে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে তাকে হত্যা করে। সকালে বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও মামলা হয়নি। নিহতের মাথা, ঘাড় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। চট্টগ্রামে ছিনতাইয়ের চেষ্টার সময় ছিনতাইকারী চক্রের 8 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, আটক সবাই একই ছিনতাই দলের সদস্য। গণপরিবহনে ভিড়ের মধ্যে যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার পাশাপাশি সুযোগ বুঝে অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা লুটে নেয় গ্রেপ্তারকৃতরা। তাদের কাছ থেকে একটি দেশীয় LG, ছুরি ও ছিনতাই হওয়া 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। ডায়াবেটিক রোগীদের করোনার টিকা নিতে বাধা নেই, তবে নিয়ন্ত্রণে থাকতে হবে ব্লাড সুগার। তাদের টিকা নিশ্চিত করতে পারলে করোনার মৃত্যু কমানো সম্ভব বলছেন চিকিৎসকেরা। ডায়াবেটিক রোগীদের আলাদা করে টিকা দেওয়ার পরিকল্পনা নেই স্বাস্থ্য বিভাগের।
বয়স পেরিয়েছে 93। কুর্মিটোলা হাসপাতালে টিকা নিতে এসেছেন মাকসুদুর রহমান, পেশায় চিকিৎসক। 56 বছর ধরে ডায়াবেটিস মাকসুদুর রহমানের। ইনসুলিন নিতে হয় দিনে 2 বার। করোনার টিকা তার জন্য যেন আশীর্বাদ। আমি তো কোনো তেমন কিছু অনুভব করি নাই, কিছুক্ষণ বসেছিলাম 15-20 মিনিট, আর এই তো খালি নেওয়ার সময় একটা ইনজেকশন প্রিক যেটার একটা ব্যথা হয় সেটা তো স্বাভাবিক। তার পাশেই আরেক বয়োজ্যেষ্ঠ সিদ্দিকুর রহমান, তিনিও আক্রান্ত ডায়াবেটিসে। তাদের মতো অনেক ডায়াবেটিক রোগী কুর্মিটোলা হাসপাতালে এসেছেন টিকা নিতে। যেহেতু উনি ডায়াবেটিক পেশেন্ট প্লাস উনি অ্যাজমাটিকও পেশেন্ট, সেই কারণে ভ্যাকসিনটা একদম আর্লি স্টেজে আমরা ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করেছি। ডায়াবেটিস এবং হার্টের প্রবলেম থাকলে কোভিড-19 আরও মারাত্মকভাবে আক্রমণ করে, অতএব ওই দিক থেকে আমরা সেফ হলাম এখন। দেশে প্রতি 10 জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিক রোগীরা করোনা টিকা নিলে জটিলতায় পড়বেন, এমন ধারণায় টিকা নিচ্ছেন না অনেকে। শুধু ডায়াবেটিক যদি আপনার হয়ে থাকে, আপনি একজন হাই রিস্ক ক্যাটাগরির পেশেন্ট করোনার জন্য, সুতরাং আপনার টিকা নেওয়া উচিত। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে ডায়াবেটিক রোগীদের করোনা হলে তাদের জটিলতা বেশি হয়, এমনকি তাদের মৃত্যু হারও বেশি। তাই ডায়াবেটিক রোগীদের তালিকা করে তাদের ভ্যাকসিন নিশ্চিত করতে পারলে করোনায় জটিলতা ও মৃত্যু দুটোই কমানো সম্ভব। তবে দেশে ডায়াবেটিক রোগী কত তার হিসেব নেই কারো কাছেই, ফলে অগ্রাধিকার ভিত্তিতে এসব রোগীকে টিকা দেয়া সম্ভব নয়। যে শুধুমাত্র ডায়াবেটিস থাকলে অগ্রাধিকার পাবে এরকম কোনো পরিকল্পনা আমাদের নেই। তবে যারা বয়স্ক তারা যেন অবশ্যই ভ্যাকসিনটা গ্রহণ করেন, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে যারা বয়স্ক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে ঝুঁকি বেশি। ডায়াবেটিক রোগীরা টিকা নেয়ার সময় ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে কিনা তা পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা নিবন্ধন নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ একাধিক গাড়ি যাচ্ছে গ্রামে গ্রামে, যাতে করে প্রযুক্তি সুবিধাবঞ্চিত মানুষ সহজেই টিকার জন্য নিবন্ধন করতে পারেন। এতে করে আরও বেশি মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন। দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরুর পর থেকেই নিবন্ধন নিয়ে জটিলতায় পড়েন প্রান্তিক অঞ্চলের প্রযুক্তির সুবিধাবঞ্চিত মানুষ। তাদের দুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ একাধিক গাড়ি নিয়ে গ্রামে গ্রামে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার সদরসহ 5 উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছে এসব গাড়ি। জেলার প্রতিটি হাটবাজার সহ প্রত্যন্ত অঞ্চলে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে 40 ঊর্ধ্ব যে কেউ নিবন্ধন করে করোনা টিকা নিতে পারবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে বিভিন্ন লোকজনদেরকে যেভাবে আপনার উৎসাহ সৃষ্টি করতেছেন, এই উদ্যোগ এবং উৎসাহ সৃষ্টি করাকে স্বাগত জানাই। বলা চলে উৎসব মুখর পরিবেশে এই টিকাদান কর্মসূচি চলছে। মানুষের পার্টিসিপেশন অত্যন্ত আশাব্যঞ্জক। পথচারী, গাড়ি চালক, খেটে খাওয়া মানুষ সহ সব পেশার মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে যতদিন পর্যন্ত করোনা ভ্যাকসিন কার্যক্রম চলবে ততদিন ভ্রাম্যমাণ গাড়ি চালু রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। মানুষ যেন নিজের বাড়িতে বসে বা নিজ নিজ অবস্থান থেকেই এটি রেজিস্ট্রেশন করতে পারে। আপনারা শুনে আরও খুশি হবেন যে পৌরসভায় 15টি সেন্টারে এটির ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যেন মানুষ সহজেই মানুষের জনসমাগম বা ভিড় এড়ানোর জন্য আমরা এই কার্যক্রমটি গ্রহণ করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলায় 52টি বুথের মাধ্যমে প্রতিদিন করোনার টিকা দেওয়া হচ্ছে। ভ্যাকসিন নিতে সাধারণ মানুষের আগ্রহ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন কেন্দ্র 2টা গাড়িতে আমরা কম্পিউটার এবং কম্পিউটারের প্রিন্টার সহ 4জন রেজিস্ট্রেশন করার কর্মীকে নিয়োগ দিয়েছি, যারা কিনা গাড়িতে করে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যাত্রী কিংবা অন্যান্য জনগণ যারা ভ্রাম্যমাণ অবস্থায় আছে তাদেরকে রেজিস্ট্রেশনের আন্ডারে আনতেছেন। 7 ফেব্রুয়ারি থেকে সদর হাসপাতাল সহ 4টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিবন্ধন করে করোনা টিকাদান কর্মসূচি চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বিশ্বে একদিনে করোনায় 13,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 4,37,000 রোগী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 23,77,000 ছাড়িয়েছে। আক্রান্ত 10,82,00,000-এর বেশি। করোনা সংক্রমণ ও প্রাণহানির দিক থেকে বিশ্বের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মাঝে কিছুদিন কম থাকলেও আবারও বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিনে 3,000-এর বেশি মানুষের মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নতুন শনাক্ত হয়েছেন 1,00,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে 4,000 অনিবন্ধিত মৃত্যুর তথ্য সামনে এসেছে। এমন পরিস্থিতিতে একের পর এক রাজ্যে দেখা দিয়েছে টিকা সংকট। তবে খুব শিগগিরই টিকার সরবরাহ বাড়ানোর আশ্বাস দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যের সীমান্তে সোমবার থেকে জারি হচ্ছে নতুন বিধিনিষেধ। এতে তথ্য গোপন করে ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করলে 10 বছরের সাজার বিধান রাখা হয়েছে। বর্তমানে বিশ্বের 33টি দেশ যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। অ্যামাজনে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন আগের ধরনের তুলনায় 3 গুণ বেশি সংক্রামক বলে সতর্ক করেছে ব্রাজিল। তবে করোনার টিকা এই ধরন মোকাবেলায় কার্যকর বলে আশ্বস্ত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দেশটিতে নতুন করে মারা গেছে 1,452 জন। নতুন রোগী পাওয়া গেছে 54,000। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনের ভাইরাসের সন্ধান পাওয়ায় ভিক্টোরিয়া রাজ্যে 3য় দফা লকডাউন জারি করেছে অস্ট্রেলিয়ার সরকার। লকডাউনে অস্ট্রেলিয়ান ওপেন বন্ধ না হলেও বিধিনিষেধ আনা হয়েছে দর্শক প্রবেশে। এর আগে 30,000 দর্শক প্রবেশের অনুমতি দেয়া হলেও এখন তা নিষেধ করা হয়েছে। করোনার বিস্তার রোধে জরুরি অবস্থার মেয়াদ 1 মার্চ পর্যন্ত বাড়িয়েছে পর্তুগাল সরকার। দেশটিতে আক্রান্তের হার কমলেও বেড়েছে প্রাণহানি। অস্ট্রিয়ায় ভাইরাসের বিস্তার ঠেকাতে 1200 পুলিশ মোতায়েন করা হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন 65,000-এর মতো, আর এবার জিপিএ 5 পেয়েছে এর দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী। এতে বিপুল শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়ার সক্ষমতাই এসব বিশ্ববিদ্যালয়ে নেই। তাই ভর্তির আবেদনে এখনও জিপিএ নির্ধারণ করা যায়নি। করোনার কারণে বাতিল হয় 2020 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে ফল দেয়া হয় জেএসসি ও এসএসসির নম্বরের ওপর ভিত্তি করে। এবার পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 1,61,807 জন। এত শিক্ষার্থী এর আগে কখনো জিপিএ 5 পায়নি। আর ভর্তি পরীক্ষা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। এজন্য আমরা দুশ্চিন্তা আছি যে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স পাবো কিনা। আমরা দাবি জানাচ্ছি যাতে এর পয়েন্টটা একটু কমানো হোক। ইউজিসির তথ্য বলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন 65,000-এর মতো। ভর্তির মূল প্রতিযোগিতাও হয় এখানেই। তবে এবার জিপিএ 5ই এ আসনের দ্বিগুণেরও বেশি। পাশাপাশি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েরই এত বিপুল শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার সক্ষমতা নেই। তাই আবেদনের যোগ্যতা নির্ধারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। আমরা জানতে পেরেছি যে তাদের প্রস্তুতি মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তাদের বিভিন্ন কমিটি ফরমেশন হয়েছে। 29টি বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি পরীক্ষা নিচ্ছে গুচ্ছ পদ্ধতিতে। 3 গুচ্ছে হবে এই পরীক্ষা। এই মুহূর্তে সিজিপিএ একটা নির্দিষ্ট পরিমাণ না থাকলে বা থাকলে পরীক্ষা দিতে পারে যে প্রচারণা চলছে, এটা সঠিক না। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম ছাত্র যাতে পরীক্ষা দিতে পারে একযোগে। শিক্ষা মন্ত্রণালয় বলছে সক্ষমতা অনুযায়ী ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। তবে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যেন অংশ নিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কতটুকু জিপিএ কোন জিপিএ পর্যন্ত নিলে সেটিও আমরা বজায় রাখতে পারবো। একই সঙ্গে আমাদের শিক্ষার্থীদেরও যে সুযোগটুকু পাওয়া উচিত সেটিও যেন তারা পান, সেই দিকটিও আমাদের দেখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই ভর্তি কার্যক্রম শুরু করবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এছাড়া সংবাদে আরও যা থাকছে: করোনা পরিস্থিতিতে বিশ্ব বাজারে সুতার দাম বাড়ায় নতুন সংকটে পোশাক খাত, রপ্তানিতে গুনতে হচ্ছে লোকসান।
করোনায় ফুলের বাজারে মন্দাভাব, পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে এখনও জমেনি বেচাকেনা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের প্রচারণা। এখন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকেরা। তবে একে অপরের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও করছেন প্রার্থীরা। মন জয় করতে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিকে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা ভোটার ও প্রার্থীদের। ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব দলের প্রার্থী। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। 14 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। পৌর নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতির আরও খবর জানাতে বা নরসিংদী থেকে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদ, প্রচারণা শেষ মুহূর্তের দিকে কেমন দেখছেন এবং নির্বাচনকে ঘিরে ভোটার যারা রয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনা কেমন? আপনি জানেন যে আজ মধ্যরাতেই চতুর্থ ধাপের যে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে, তো সেই লক্ষ্যে আজকে কিন্তু ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা যেটি বিরাজ করছে, এটা আসলে মূল কারণ হলো প্রার্থীরা কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছেন। এখানে আপনি জানেন যে নরসিংদী পৌরসভা নির্বাচনে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকটি প্রার্থী কিন্তু মাঠে রয়েছেন এবং তারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। আর এখন প্রার্থীদের মধ্যে আসলে যে ধরনের এই প্রচারণার যে উৎসব বিরাজ করছে, সেটি কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে আপনার এই ভোটারদের মধ্যেও। তো এখানে সকাল থেকে রাত পর্যন্ত যে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এখন পৌর এলাকা জুড়ে আসলে উৎসবের আমেজ বিরাজ করছে, যেহেতু ভোটের আর মাত্র একদিন বাকি। তো সেই হিসেবে ভোটারদের মধ্যে উৎসাহ ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। আর আপনি জানেন যে কিছুটা পরস্পর বিরোধী প্রার্থীদের মধ্যে কিছুটা অভিযোগ ছাড়া এখনো পর্যন্ত আসলে নির্বাচনের যে পরিস্থিতি প্রচারণা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুন্দর লক্ষ্য করা গেছে। এবং প্রশাসন যেটি বলছে 14 তারিখ একটি শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিবেন। সেই লক্ষ্যে এখানে আসলে সকলে নির্বাচন সংশ্লিষ্ট সকলে কাজ করে যাচ্ছেন। আর প্রার্থী এবং ভোটারদের মধ্যে এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে। সেই লক্ষ্যে প্রার্থীরা কাজ করে যাচ্ছেন। আর আজকে যেহেতু নির্বাচনী প্রচারণার শেষ দিন, সেই হিসেবে তারা প্রত্যেকটি পাড়া মহল্লায় গিয়ে প্রচারণা শেষ পর্যায়ে এসে এখন বিভিন্ন মহল্লায় তারা শেষ যেই উঠান বৈঠক সেটি করছেন এবং এইসব উঠান বৈঠকে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি সেটি জানান দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আসলে এখনকার মতো নরসিংদী পৌরসভা নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি। নরসিংদীর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের আগের প্রস্তুতি এবং সার্বিক অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী। ভারত থেকে চাল আমদানির পর 1 মাস পেরোলেও কমেনি চালের দাম, বরং গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সব ধরনের মুরগির মাংসের দাম। তবে দাম কম থাকায় স্বস্তি আছে সবজির বাজারে। চলতি বছরের জানুয়ারিতে ভারত থেকে চাল আমদানি শুরু করা হলেও কমেনি দাম, উল্টো কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিকেট চাল 2 টাকা বেড়ে 62 টাকা, নাজির শাল 3 টাকা বেড়ে 74 টাকা, আটাশ 3 টাকা বেড়ে 52 টাকা এবং স্বর্ণা 3 টাকা বেড়ে 49 টাকায় বিক্রি হচ্ছে। যদি আদার অন্য পার্সেন্ট কেউ আনতো, এলসি করতো, তাহলে হয়তো একটা কম্পিটিশন আসতে পারতো। এখন যেহেতু মিলেটদের মাধ্যমে আসে, তাহলে তো আর বাজার কমার আশা আমরা মোটা করতে পারি না। চাউলের দামটা যদি একটু সাশ্রয় হয়, তাহলে পরে মোটামুটি সবাই চলাফেরা করে খাইতে পারে। গরুর মাংস 580 এবং খাসির মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতোই। তবে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। দেশি মুরগি 30 টাকা বেড়ে 380, সোনালী 40 টাকা বেড়ে 280 এবং ব্রয়লার 10 টাকা বেড়ে 140 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি 380 টাকা কেজি বেচতেছি, 30 টাকা কেজিতে পারছে। সোনালী মুরগি 260 টাকা কেজি বেচতেছি, কেজিতে 30 টাকা পারছে। আগের থেকে মনে করেন 40 থেকে 50 বাড়তিতে কিনতে হয়, আর দেশিগুলো তারও বেশি। কমেছে সবজির দাম, তবে লেবু, করলা, উস্তা গড়ে বেড়েছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। বাকি সব সবজি বিক্রি হচ্ছে আগের দামে। এগুলো সিজন, এগুলোর দাম কম, আর যেগুলো সিজন নাই ওগুলোর দাম বাড়ছে, আর যেগুলো নতুন আইটেম বাড়িতেছে ওগুলোর দাম বাড়তি।
বাজারে যারা করতেছে দোকানদাররা আছে তারা ইচ্ছা মতো সবকিছু বাড়াচ্ছে কমাচ্ছে, কিন্তু সরকারের মনিটরিংটা আমার কাছে মনে হচ্ছে এ যাবৎকালে খুবই কম। চাষের মাছ 200 থেকে 350 টাকা কেজিতে বিক্রি হলেও দেশি মাছের দাম বেড়েছে প্রকারভেদে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক খাতে করোনা সংকটের সঙ্গে নতুন করে যোগ হয়েছে সুতার বাড়তি দাম। গত 3 মাসে প্রতি কেজি সুতার দাম বেড়েছে প্রায় $1। গার্মেন্টস মালিকরা বলছেন এতে রপ্তানি আদেশ ফেরত দিতে বাধ্য হচ্ছেন তারা। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বাড়ায় সুতার দাম বেড়েছে বলেও জানান টেক্সটাইল মিল মালিকরা। করোনায় ক্রয় আদেশ বাতিল ও কারখানা বন্ধ থাকায় গত বছর এপ্রিলে পোশাক রপ্তানিতে ধস নামে। ওই মাসে মাত্র $37 কোটি পোশাক রপ্তানি হয়। গত অর্থবছরে পোশাক রপ্তানি কমে 18%। এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পোশাক রপ্তানি। প্রথম 5 মাসে $1289 কোটি পোশাক রপ্তানি হয়েছে। কিন্তু সুতার দাম বাড়ায় আবারও বিপাকে পড়েছেন পোশাক ব্যবসায়ীরা। গত নভেম্বরে প্রতি কেজি 30 কাউন্ট সুতা $2.70 থেকে 80 সেন্টস হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে $3.65 থেকে 70 সেন্টসে। সুতার দাম বাড়লেও ক্রেতারা দাম না বাড়ায় ক্রয় আদেশ ফেরত দিতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। আমাদের গার্মেন্টসের যে বায়াররা তারা তো গার্মেন্টস বিক্রি করতে পারছে না, তারা তো আমাদের কাছ থেকে আরও বেটার প্রাইসে চাচ্ছে। সেখানে আমাদেরকে যেখানে অর্ডার নিয়ে মোটামুটি সারভাইভ করে সামহাউ ম্যানেজ করে আমাদেরকে প্রসিড করা দরকার, সেখানে আমরা কষ্ট করে সব গার্মেন্ট ফ্যাক্টরিগুলো অর্ডার নেওয়ার পরে আপনার এখানে ইয়ার্ন প্রাইস এবং ফ্যাব্রিক প্রাইস বাড়া শুরু করে দিল। দ্য মিলস অ্যান্ড দ্য ইয়ার্ন মিলস দেমসেলভস, এটা আপনার আর্টিফিশিয়ালি ড্রিভেন। এদিকে মিল মালিকরা জানান গত আগস্টে প্রতি কেজি তুলা $1.60 থেকে 65 সেন্টস হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে $2.10। তুলার দাম ও সুতার চাহিদা বাড়ার কারণে দামও বেড়েছে। টেক্সটাইলের মার্কেটটা হলো ক্রেতা, এটা ক্রেতার মার্কেট। বাংলাদেশটা ক্রেতার মার্কেট, বিক্রেতার মার্কেট না। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণে কিন্তু প্রাইসটা বাড়ছে। আপনি জানেন আন্তর্জাতিক বাজারে এই বছর তুলার দামটা কিন্তু অনেক ভোলাটাইল, মানে এটা খুবভাবে মানে একটা চলছে, বাজারটা খুব উত্তাল চলছে এবং বিশ্ব ইকোনমিতে তুলার বাজার বেড়ে দেওয়ার কারণে সুতার দাম বাড়ছে, আর তাছাড়া চাহিদাও বাড়ছে। তুলার মৌসুম শুরু হয় সেপ্টেম্বরে। তার আগে তুলা ও সুতার দাম কমার সম্ভাবনা কম বলে জানান বিটিএমএ সভাপতি সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে এবার ফুলের প্রতি মানুষের আগ্রহ একটু কম। এজন্য ফুলের ব্যবসাতেও দেখা দিয়েছে মন্দাভাব। তবে এরই মধ্যে ফুলে ফুলে বর্ণিল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ ও আগারগাঁওয়ের ফুলের বাজার। ঋতুরাজ বসন্ত ভালোবাসা দিবসে নানা বয়সের মানুষ সাজবে নানান রঙের ফুল দিয়ে। শুধু ফাগুন হাওয়ায় ভালোবাসাই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ওই মাসে। প্রতি বছরে 3 দিন ফুল অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে উৎসবপ্রেমী বাঙালির জীবনে। তাই তো এই দিনগুলোকে সামনে রেখে ফুলের কদর থাকে আকাশ ছোঁয়া। তবে মহামারীর কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। এর মধ্যে পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে রঙিন করতে ভোররাত থেকে রাজধানীর পাইকারি ফুলের বাজারে শুরু হয় বেচাকেনা। পাইকাররা জানান করোনা মহামারীতে স্কুল কলেজ বন্ধ থাকায় ফুলের চাহিদা কম, তাই ব্যবসা মন্দা। এবার কাস্টমারই তো নাই, খালি আমরা আসছি। আর কতটি ফুল আছে লইছি রিক্সে, যদি বেচতে পারি কপাল ভালো, তাহলে কিছু টাকা লাভ করতে পারলে ভালো চলতে পারবো। আগে 300 বিক্রি করতাম 4000, 4500, 6000, 7000 টাকা পর্যন্ত গেছিল। এই বছর একটু অনেক কম, চাষিরা এবার একটু মার খেয়ে গেছে। করোনার কারণে বিকে না মাল। 8 বছর তো মনে করেন মাল আই নেই, এখন এই টাইমে মনে হয় দুনিয়ার মানুষ থাকে, দুনিয়ার লোক থাকে, মনে করেন জমজমাট বেচা কিনা থাকে। প্রতিটি গোলাপের পাইকারি দাম হচ্ছে 7 থেকে 8 টাকা, যা খুচরা গিয়ে পড়বে 20 টাকায়। আর গেল বছর প্রতিটি গোলাপ ফুল 25 থেকে 30 টাকায় বিক্রি করত খুচরা ব্যবসায়ীরা। একসময় নিজে ভালোবাসতাম মানুষকে, এখন ভালোবাসাটা জোড়া লাগানোর জন্য সেই ভালোবাসা দিবস উপলক্ষে আমি বছরে একবার ফুল বিক্রি করি। ফুল নিচ্ছি হচ্ছে 14 ফেব্রুয়ারির জন্য, বিশ্ব ভালোবাসা দিবস। দোকানে তুলছি যাতে হচ্ছে সবাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করতে পারে। ফ্লাওয়ার সোসাইটির তথ্য মতে সারা দেশে প্রায় 30 লাখ মানুষের জীবিকা এই ফুল আবাদ ও ব্যবসাকে কেন্দ্র করে। এর মধ্যে প্রায় 20,000 কৃষক সরাসরি সম্পৃক্ত ফুল চাষের সঙ্গে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ফুলের বাজার নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রতি বছর দেখা যায় যে প্রান্তিক চাষিরা এই সময় খুব ব্যস্ত সময় পার করে, কিন্তু এবার তো করোনা মহামারীর কারণে সবকিছুই থমকে গেছে। তবুও উৎসবটা আসলে ফুল ছাড়া কল্পনাই করা যায় না। ফুলের বাজার চট্টগ্রামে কেমন দেখছেন এবং নার্সারিগুলোর ব্যবসা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন আছি চট্টগ্রামের চারাগি পাহাড় অর্থাৎ জামাল খান এলাকায়, এবং আমার পেছনেই মূলত এই লম্বা সারি ধরে দোকানগুলোতে এখানে প্রায় আধা বর্গ কিলোমিটার জুড়ে যে চট্টগ্রামের ফুলের বাজার অর্থাৎ কাঁচা ফুলের বাজার মূলত এই মুহূর্তে আসলে দুপুরবেলা একটু এমনিতেই ক্রেতার সমাগম কম থাকে। তার মধ্যে আমরা কিছুক্ষণ এখানে বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে যেটা জেনেছি যে এবছর কিন্তু অন্যান্য বারের তুলনায় অবস্থা বেশ খারাপই বলছেন তাদের ভাষায়, অর্থাৎ ক্রেতা সমাগম কম বা অন্যান্য বার এই সময়টুকু তথা দুপুরবেলাও তারা যতটা ব্যস্ত থাকেন, বিশেষ করে পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের পূর্বে এবছর সেই ব্যস্ততা দেখা যাচ্ছে একেবারে নেই বললেই চলে। এবং ফুলের দাম কমিয়েও আসলে সাধারণ যারা ফুল কিনেন তাদেরকে আকৃষ্ট করা যাচ্ছে না। অন্যান্য বছর 100 এই সময়টাতে প্রতি শ গোলাপ যেখানে 700-750 টাকা বিক্রি করা হতো, এবার সেটি 400-450 মান ভেদে বিক্রি হচ্ছে। গাঁদা প্রতি 1300 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য ফুলের দামও এটি একেবারে অর্ধেকে, অর্থাৎ অন্যান্য বারের তুলনায় অর্ধেকে এসে থেকেছে। তারপরও কিন্তু ক্রেতার সমাগম খুব একটা নেই। মূলত করোনা মহামারীর পাশাপাশি যে বিভিন্ন অনুষ্ঠান করতে যে স্বাস্থ্যবিধি মেনে চলার একটি বিষয় প্রশাসনিকভাবে এবং বিভিন্নভাবে সাধারণ যারা অনুষ্ঠান করছেন তাদের মধ্যে তৈরি হওয়ায় কিন্তু এবার ফুলের বাজারে কিছুটা এই ধরনের ধস নেমেছে বলে। একই সঙ্গে আরেকটি বিষয় জানতে চাই, চট্টগ্রাম নগরীতে ফুটপাত দখল করে ফুলের ব্যবসার অভিযোগ ছিল, এখন সেখানে সেই ব্যবসার কি অবস্থা চলছে? দেখুন, এই চট্টগ্রামে কিন্তু ফুলের মূল যে বাজার সেটি এখানে আমি যেটি বললাম যে আধা কিলোমিটার, এখানে ফুটপাত দখল করে বলতে যারা দোকানের সামনে স্বভাবতই হয়তো 2-1 ফুট রাস্তা তারা দখল বা তাদের অধীনে রেখে ফুল রেখে সেখানে বিক্রয় করেন। তবে সাম্প্রতিক সময়ে যে সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে যাওয়ার পরে এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলর আছেন, যিনি এর আগেও মূলত ছিলেন, তিনি কিন্তু ইতোমধ্যে এই দায়িত্ব নেওয়ার আগেই অনেকটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে তিনি এই ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছে আহ্বান জানিয়েছেন। তো ইতিমধ্যে তারা আগামী 15 তারিখ হয়তো এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র দায়িত্ব নেবেন এবং এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলর তিনিও দায়িত্ব নেবেন। আমরা যতদূর এর আগেও দেখেছি যে তিনি আগেও কিন্তু এই ফুটপাতগুলো দখলমুক্ত বেশ পরিচ্ছন্ন পরিপাটি এই ওয়ার্ডটি অন্তত আমরা দেখেছি, এবং সেই প্রেক্ষাপটে হয়তো আমরা ধারণা করছি যে আগামী সপ্তাহে এখানে যারা এখনও রেখেছেন, যদিও এটির সংখ্যাটি অনেক কমে গেছে এখন, তারাও হয়তো এখান থেকে তাদের যে ব্যবসা গুটিয়ে নেবেন। ফুলের বাজার নিয়ে চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। প্রতিকূল আবহাওয়ার কারণে গত বছর চায়ের উৎপাদন কমেছে 10 ভাগ, তবে উৎপাদন কম হলেও পূরণ হয়েছে লক্ষ্যমাত্রা। চা শিল্প সংশ্লিষ্টরা বলছেন লকডাউনেও কাজ বন্ধ না থাকায় লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। দেশে চা শিল্পের ইতিহাসে 2019 সালে রেকর্ড উৎপাদন হয়েছিল 9 কোটি 60 লাখ কেজি চা। 2020 সালে 10 ভাগ কমে উৎপাদন হয়েছে 8 কোটি 63 লাখ কেজি, যদিও লক্ষ্যমাত্রা ছিল 7 কোটি 59 লাখ কেজি। সংশ্লিষ্টরা বলছেন গত বছর এক পর্যায়ে গরম এবং অতিবৃষ্টির কারণে চা উৎপাদন ব্যাহত হলেও পরে আবার তা বেড়েছে। এছাড়াও করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, শ্রমিকদের মজুরি, রেশন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ নানা পদক্ষেপের কারণে লক্ষ্য অর্জিত হয়েছে। তবে বাগান মালিকরা বলছেন লক্ষ্য অর্জন হলেও বেড়েছে উৎপাদন খরচ। পরবর্তী মাসগুলোতে ওয়েদার একটু ফেভারেবল থাকায় আমরা অনেকটা কাভার করেছি, নাহলে হয়তো আরও বিহাইন্ড থাকতাম। যার জন্য আমরা এই মুহূর্তে বছরের শেষে 10% বিহাইন্ড রয়েছি গত বছর রেকর্ড ক্রপের চেয়ে। 2020 সালে চা বাগানের যে লেবারদের ওয়েজেস বাড়ছে, বেতন বাড়ছে, এরিয়া ছিল এবং জিনিসপত্রের দাম বাড়ছে, করোনার প্রভাব আছে, বিভিন্ন কারণে চায়ের কস্টিং বাড়ি গেছে। এদিকে করোনার কারণে গত বছর চায়ের চাহিদা 15 ভাগ পর্যন্ত কমেছে। বর্তমানে চাহিদা বাড়ায় অনেকটা কেটেছে সংকট। এবছর আমাদের আবহাওয়া অনুকূলে না থাকার পরেও আমরা আমাদের লক্ষ্যমাত্রার উপরেই পৌঁছাতে পারছি। ইনশাল্লাহ এই বছর যদি আমাদের আবহাওয়া অনুকূলে থাকে, ইনশাল্লাহ আমরা দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করার মতো আমাদের ক্যাপাসিটি থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী 2025 সালের মধ্যে বার্ষিক চা উৎপাদনের লক্ষ্য রয়েছে 14 কোটি কেজি।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটির রাজবন বিহারে নির্মিত হচ্ছে বিশ্ব শান্তি প্যাগোডা। সম্পূর্ণ দানের অর্থে নির্মিত হচ্ছে শত কোটি টাকার এই প্যাগোডা। বিহার কর্তৃপক্ষের দাবি এটি হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্যাগোডা। বৌদ্ধ সাধক বনভান্তের স্বপ্ন ছিল রাজবন বিহারে নির্মিত হবে দেশের সর্ববৃহৎ প্যাগোডা, আর এর নাম হবে রাজবন বিহার বিশ্ব শান্তি প্যাগোডা। এতে প্রতিদিন প্রার্থনা সহ ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন হাজারো মানুষ। বনভান্তের এই স্বপ্ন পূরণে 2014 সালের 8 আগস্ট থেকে প্যাগোডা নির্মাণের উদ্যোগ নেয় রাজবন বিহার কর্তৃপক্ষ। বিহারের পশ্চিম দিকের মাঠে চলছে বিশাল কর্মযজ্ঞ। শুধুমাত্র পুণ্যার্থীদের দানের টাকা দিয়েই নির্মিত হচ্ছে 106 মিটার উঁচু এই প্যাগোডা। কর্তৃপক্ষের দাবি নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের সর্ববৃহৎ প্যাগোডা, আর উচ্চতার দিক থেকে গোটা বিশ্বে এর অবস্থান হবে তৃতীয়। পূজ্য বনভান্তের আশীর্বাদে ওনার একটা স্বপ্ন ছিল, ওনার স্বপ্নই আমরা যতটুকু সম্ভব আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে সমগ্র বাংলাদেশে, তারাই মূলত শ্রদ্ধা দান দিয়েই এটা আপাতত নির্মাণ করা হচ্ছে। প্রকৌশলীদের তত্ত্বাবধানে প্যাগোডা নির্মাণ কাজ করছেন শতাধিক শ্রমিক। ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে হয়ে আসছে কাজগুলো, আমরা সঠিকভাবে কাজগুলো করতে পারতেছি। প্যাগোডার নির্মাণ কাজ তদারকি করছেন 3 পার্বত্য জেলার স্বনামধন্য বৌদ্ধ ধর্মাবলম্বী প্রকৌশলীরা। এর জন্য তারা কোনো পারিশ্রমিকও নিচ্ছেন না। প্রকৌশলীরা বলছেন, শতভাগ গুণগত মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করেই নির্মাণ হচ্ছে প্যাগোডা। কাজের গুণগত মান সম্পর্কে রড, সিমেন্ট, বালি, সিলেকশন, পাথর সম্পূর্ণ আমাদের 1 নাম্বার বলতে গেলে সম্পূর্ণ পরীক্ষা করা। রাঙামাটির এই প্যাগোডাটি নির্মাণে ব্যয় হচ্ছে 150 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নড়াইলে জেলেদের মাছ ধরার সঙ্গী ভোঁদর, কলোরা, গোয়াইলবাড়ির কয়েকটি মালো পরিবারে এখনও প্রচলিত 600 বছরের প্রাচীন এই রেওয়াজ। গবেষকরা বলছেন, বন্যপ্রাণী ও মানুষের সহ অবস্থানের এমন নজির পুরো বিশ্বেই বিরল। সুন্দরবন ঘেঁষা জলাধারে একসময় ভোঁদরের দেখা মিললেও এখন বিলুপ্তির মুখে। শ্যামদাসের জেলের ঘরে জন্ম, তাই জাল জলই জীবন। চিত্রা নদীতে মাছ ধরতে তার সহচর 2 জোড়া ভোঁদর, যারা জলের অতলে লুকোনো মাছের ঝাঁক তাড়িয়ে আনে জালে। সেই মাছ হাটে বেচে হয় অন্যের সংস্থান। নেশা হলে কী হবে, তারপরে শীতের রাত, বৃষ্টি নেই, নিয়ে নেই, মশা নেই, খারাপ তো লাগে। তারপরে আমি কিছু পারিনি, উঠতে পারিনি আমি। মধ্য অক্টোবর থেকে মার্চ পর্যন্ত নৌকা ভোঁদর নিয়ে নদীতে নামেন স্থানীয় জেলেরা। তবে নদীতে আর আগের মতো মাছ নেই। এখন দিন রাতে যা মেলে বিক্রি হয় স্থানীয় হাট বাজারে। ভোঁদরের জোটে পুঁটি, তেলাপিয়া। আগে যে জল পানি আসতো পদ্মার থেকে, ওই পানিতে এই নদীতে এই যে গোলা পানি হয়েছে না, এই সময় তখন এই গোলা পানি আসতো না, তখন এই সমস্ত ঘাটে সব জায়গায় বালু ছিল, বুঝছেন, বালু পড়তো। কিন্তু এখন এই নোনা পানি উঠাতে, এই মাটিতে পলি মাটি পড়াতে সমস্ত নদী যাচ্ছে ভরাট পড়ে। ওই পাটা জালের জন্য মাছ মাছ ফেলতে সব পোনা টোনা সব শেষ হয়ে যায়। এই জালে মাছের জন্য কম পাওয়া যায়। মাছ ধরায় পশু পাখির সহায়তা নেওয়া প্রাচীন রেওয়াজ। চীন, জাপানে এই কাজে আসে পাখি। তবে ভোঁদর দিয়ে মাছ ধরার 600 বছরের পুরনো পদ্ধতি শুধু বাংলাদেশেই প্রচলিত আছে। পৃথিবীতে শুধুমাত্র একমাত্র বাংলাদেশ যেখানে ভোঁদর দিয়ে ওই প্রক্রিয়ায় মাছ ধরা হয়। আমরা সুন্দরবনে অনেক ধরনের গবেষণা প্রকল্প দেখি, সংরক্ষণ প্রকল্প দেখি, কিন্তু আমাদের ভোঁদর নিয়ে কিন্তু কোনো কিছু করতে দেখি না। অথচ আমাদের এই ভোঁদররা, আমরা বলি যে আমাদের ওয়েটল্যান্ড অ্যাম্বাসেডর, ভালো পানির নির্দেশক। স্থানীয় জলাধারে মাছ কমে যাওয়ায় ভোঁদর নিয়ে জেলেদের পাড়ি দিতে হয় সুন্দরবনে। তবে জলদস্যু ভীতি আর বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এভাবে মাছ ধরা নিষিদ্ধ বলে সেখানেও আছে বিড়ম্বনা। তাই নড়াইল, যশোর ও গোপালগঞ্জের নদীখালি এখন তাদের ভরসা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র দেখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আজ সন্ধ্যা 6:30টায়। যাচ্ছি পরের প্রসঙ্গে।
চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চীনের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দেওয়া হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনে শুধু আন্তর্জাতিক হোটেল ও কিছু কূটনৈতিক এলাকায় বিবিসি সম্প্রচারিত হতো। তবে চীনের সাধারণ মানুষ বিবিসি দেখতে পান না। বেশ কিছুদিন থেকে করোনা ভাইরাস ও উইঘুর ইস্যুতে বিবিসির প্রতিবেদনের সমালোচনা করছে চীন। দেশটি বলছে, বিবিসির খবরের সত্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং চীনের জাতীয় স্বার্থের জন্য তা ক্ষতিকর। এদিকে বিবিসি বলছে, তারা চীনের এই সিদ্ধান্তে হতাশ। যুক্তরাজ্যে চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় চীনের পক্ষ থেকে বিবিসির উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে 409 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 15 রান। জবাবের মধ্যেই ফিরে গেছেন সৌম্য আর শান্ত। 5 উইকেটে 223 রানে দিন শুরু করে উইন্ডিজ। দিনের প্রথম ঘন্টায় বোনারকে ফেরান মেহেদী মিরাজ। সাজঘরে ফেরার আগে বোনারের ব্যাট থেকে আসে 90 রান। মিডল অর্ডারে টাইগারদের অস্বস্তি হয়েছিলেন জশুয়া ডি সিলভা। শেষ পর্যন্ত তিনিও নার্ভাস 90s-এর শিকার। তাইজুলের বলে বোল্ড হবার আগে 92 রান করেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। শেষ দিকে ওয়ানডে মেজাজে রান তোলেন আলজারি জোসেফ। তার 82 রানের ইনিংসে বড় সংগ্রহ পায় সফরকারীরা। 4টি করে উইকেট নেন আবু সাইদ রাহি ও তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর জানাতে এবারে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম থেকে যুক্ত হবেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজার, উইন্ডিজ তো প্রথম ইনিংসে বেশ ভালো রান করেছে, 409 রান। জবাবে বাংলাদেশের শুরু একেবারেই বেমানান, 15 রানের মধ্যে 2 উইকেট পড়ে গেছে। তো সৌম্য শান্ত কিভাবে আউট হলেন এবং তারা যে ধরে খেলতে পারলেন না, এখনকার পরিস্থিতি কেমন? আচ্ছা, আপনি যদি দেখেন যে উইন্ডিজ দল যেভাবে ব্যাট করেছে, বাংলাদেশ দল তার অপোজিট। আসলে এরকম উইকেট দিয়ে আসার জন্য বা আউট হওয়ার জন্য উইকেটের প্রয়োজন হয় না। আসলে উইকেটটা কেমন আচরণ করছে বা কঠিন উইকেট কিনা এরকম দরকার হয় না, কারণ যেভাবে ব্যাট করেছেন, যে অ্যাপ্রোচটা ছিল সেটা একেবারে টেস্টের বেমানান, টেস্টের মতো নয়। বা ব্যাটসম্যানরা যদি ওয়ানডেও খেলে বা টেস্টও খেলে, তার টি20 খেলে, তাতেও কিন্তু এরকম ব্যাট করার কথা নয়। কারণ শুরুর দিকে ব্যাট করতে আসছেন, সেখানে সৌম্য যেভাবে উইকেট দিয়ে এসেছেন বা শান্ত যেভাবে উইকেট দিয়ে এসেছেন, যেটা আসলে কোনোভাবেই মানা যায় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কোনোভাবে উইকেটের দোষ বা বোলাররা ভালো বল করেছে বলা যাবে না। এটা দুজন ব্যাটসম্যান দোষ এবং তারা ব্যর্থ হয়েছেন টেস্টে মেজাজ দেখাতে। এবং আমি খুব একটা সারপ্রাইজ নই যে সৌম্য ভালো করেননি, কারণ সৌম্যকে যেভাবে নিয়ে আসা হয়েছে, যে প্রসেসে এই টেস্টে খেলানো হয়েছে, এটাতে অনেক আপত্তি আছে। কারণ টেস্ট অনেকদিন খেলেননি বা টেস্টের মধ্যেই ছিলেন না, তার মানসিকভাবে প্রস্তুতি ছিল না যে টেস্ট খেলবেন। সেই ক্ষেত্রে সৌম্য যেভাবে আউট হয়েছেন, এটা আসলে তেমনটা কিছু বলার নেই। আমার কাছে আসলে আমি হতাশ, বা যেভাবে আউট হয়েছেন এটা কোনোভাবেই ঠিক হয়নি। অন্যদিকে শান্তকে অনেকটা ফেইথ রাখা হয়েছে। নির্বাচকরা বলেছেন তাকে হয়তোবা দীর্ঘ সময় দিলে বা তাকে বারবার চেষ্টা করলে হয়তো ভালো করবেন, সেটাও কিন্তু হচ্ছে না। অনেকদিন হয়ে গেছে, এখন হাই টাইম যে তাকে ভালো কিছু একটা ফিডব্যাক দেওয়ার, সেটা হচ্ছে না। আসলে এটাও হতাশার। তবে যে অবস্থাতে বাংলাদেশ আছে, এখান থেকে ঘুরে দাঁড়ানোটা খুবই দরকার, কারণ এই টেস্টটা বাঁচানোর জন্য বা সিরিজটা বাঁচানোর জন্য। তবে যেমনটা বলছিলাম যে উইকেট দিয়ে এসেছেন বা যে মেজাজটা দেখিয়েছেন প্রথম টেস্টেও বা এখানেও, তাতে মনে হয় যে বাংলাদেশের জন্য খুবই কঠিন একটা সময় অপেক্ষা করছে। আরও একটা বিষয় জানিয়ে রাখে যে এই উইকেটে বা মিরপুরে যে দল প্রথমে 300-র বেশি রান করেছে ব্যাট করে, তারপরে সেই দলকে হারানোটা কখনোই হয়নি। হয়তো ড্র হয়েছে বা ম্যাচ হেরেছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য অবশ্যই কঠিন একটা সময় অপেক্ষা করছে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। আইপিএলের এবারের আসরের নিলামে স্থান পাচ্ছেন বাংলাদেশের 4 ক্রিকেটার। সাকিব, মুস্তাফিজের সঙ্গে আছেন মাহমুদুল্লাহ ও সাইফুদ্দিন। 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলাম প্রক্রিয়া। এরই মধ্যে বাংলাদেশের 4 ক্রিকেটারের ভিত্তিমূল্য প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। নিলামের সবচেয়ে বেশি ভিত্তিমূল্যে থাকা 11 ক্রিকেটারের মধ্যে আছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের ভিত্তিমূল্য 2 কোটি রুপি। মুস্তাফিজের 1 কোটি আর মাহমুদুল্লাহর 75 লাখ ও সাইফুদ্দিনের মূল্য 50 লাখ রুপি। নিলামের জন্য খেলোয়াড়দের নিবন্ধন করার সুযোগ ছিল 4 ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। বেনজামিন পাভারের একমাত্র গোলে ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। বছরে 6 ট্রফি জিতে বার্সেলোনার রেকর্ডে ভাগ বসিয়েছে জার্মান জায়ান্টরা। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যেতে পারত বায়ার্ন, তবে অফসাইডে বাতিল হয় জশুয়া কিমিচের গোল।
এবার পরীক্ষায় পড়ে পাভারদের গোল। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআর সিদ্ধান্ত পাল্টায়। আমরা কান্না করলেও এখন আর শিরোপা জেতা সম্ভব না, এমন গোল মেনে নেওয়া যায় না। তবে এটা সত্য, বায়ার্ন আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে। আমার দলকে অভিনন্দন, ওরা ইতিহাস গড়েছে। বছরে 6টি ট্রফি জেতা কম কথা নয়। ফাইনালে আমরা ভালো খেলেছি, জয় নিয়ে কারো দ্বিধা থাকা ঠিক না। বায়ার্নের ইতিহাসের রাতে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল জিতেছেন রবার্ট লেভানডস্কি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।